আসসালামু আলাইকুম। সুপ্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, বিশেষ করে সামনে এইচএসসি পরীক্ষা, এইচএসসি এবং আলিম পরীক্ষাকে কেন্দ্র করে তোমাদের জন্য আয়োজন করতে যাচ্ছি আইসিটি বইয়ের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়, পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং নিয়ে। তোমাদের অনেককেই এই সি প্রোগ্রামিংটা তোমাদের কাছে অনেক একটু কঠিন মনে হয়। তোমরা যদি আমার ক্লাসটা মনোযোগ দিয়ে করো, এবং আমি এটা শিওর দিতে পারি যে আমার ক্লাসটা অবশ্যই ইউনিক হবে। আমি সি প্রোগ্রামিং যেভাবে বোঝাবো, সচরাচর ঠিক আমার মতো করে হয়তো কেউ বোঝাবে না, হয়তো আমার থেকে ভালো কেউ বোঝাতে পারে, কিন্তু আমি অবশ্যই চেষ্টা করব ইউনিকভাবে বোঝানোর জন্য। একটা সি প্রোগ্রামিং পারতে হলে তোমাকে কি কি বিষয় সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, সেটাই আজকে আমি আলোচনা করব। আজকের ক্লাসটা একটি দীর্ঘ হতে পারে। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে মনোযোগ সহকারে ক্লাসটা করবে। ক্লাসটা করার পর আমি ধারণা করছি সি প্রোগ্রামিংয়ের প্রায় 50% আজকের এক ক্লাস থেকেই কভার হয়ে যাবে। তো আমরা শুরু করছি আজকের বিশেষ ক্লাস বলা চলে এটাকে, কারণ আজকে এর পরবর্তী সি প্রোগ্রামিং এর যত ক্লাস আমি নিব, সবগুলি ক্লাস তোমাদের আজকের এই ক্লাসটার উপর ডিপেন্ড করবে। তুমি যদি এই ক্লাসটা মনোযোগ সহকারে তুমি করতে পারো, ভালোভাবে যদি বুঝতে পারো, তাহলে আমি বলতে পারি এর পরবর্তী ক্লাসগুলোও তুমি ভালোভাবে বুঝতে পারবে। তো শুরু করছি। আমি এখানে অলরেডি সময় বাঁচানোর জন্য কিছু লিখে রেখেছি যে সি প্রোগ্রামিং পারতে হলে তোমাকে কি কি বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। প্রথমেই আছে অ্যালগরিদম। আমরা স্টেপ বাই স্টেপ এগুলা সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমে আছে অ্যালগরিদম। অ্যালগরিদমটা কি? আমরা জানি যে কোনো কাজের পরিকল্পনাটা হচ্ছে সেই কাজের অর্ধেক, অর্থাৎ যে কোনো কাজ কত ভালো হবে সেটা নির্ভর করে তার পরিকল্পনার উপরে। তো সি প্রোগ্রামিং এর এই প্রোগ্রামাররা যখন এই প্রোগ্রামটা রচনা করে, তখন তাদেরও একটা পরিকল্পনা থাকে। এই প্রোগ্রামারের পরিকল্পনাটা যদি লিখিত আকারে ধাপে ধাপে প্রকাশ করা হয়, সেটাকে বলা হয় হচ্ছে অ্যালগরিদম। মনোযোগ সহকারে খেয়াল করো, আবারও বলছি যে প্রোগ্রামার যে পরিকল্পনাটা করে, সেই পরিকল্পনাটা যদি আমরা ধাপে ধাপে লিখিত আকারে প্রকাশ করি, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যালগরিদম। এরপর হচ্ছে ফ্লুচার্ট। ফ্লুচার্টটা কি? ফ্লুচার্ট বলাই আছে যে এটা চার্ট। আমরা যে প্রোগ্রামারের যে পরিকল্পনাটা, সেই পরিকল্পনাটা যদি আমরা কিছু চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলি, ধারাবাহিকভাবে চিত্রের মাধ্যমে যদি ফুটিয়ে তুলি, তাহলে সেটা হচ্ছে ফ্লুচার্ট। তাহলে আবার বলছি, অ্যালগরিদম হচ্ছে প্রোগ্রামারের পরিকল্পনা লিখিত আকারে ধাপে ধাপে যদি প্রকাশ করি, সেটাকে বলবো অ্যালগরিদম। ডেটা টাইপ। ডেটা টাইপটা কি? আমরা এখন একটা প্রোগ্রাম রচনা করব। প্রোগ্রাম রচনা করে একদম মোটামুটি এখান থেকে, এই প্রোগ্রাম থেকে স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করব ডেটা টাইপ, ভেরিয়েবল কি, ফরম্যাট স্পেসিফায়ার কি, ফাংশন কি, অপারেটর কি, এগুলা সম্পর্কে আমরা ধারণা নিতে পারবো। প্রথমেই এখন আমরা একটি সি প্রোগ্রামিং করব। অবশ্যই তোমাদের মনে হয়তো তৈরি হতে পারে যে প্রথমেই কেন আমরা একটা সি প্রোগ্রামিং এর চলে আসলাম। আমরা আসলে এই বিষয়গুলো বোঝানোর জন্য আমাদের একটা সি প্রোগ্রামিং করে নিলে ভালো হয়। এই সি প্রোগ্রামিং এর আমরা একদম কাঠামোগুলা দেখব, দেখে দেখে তারপর হচ্ছে এখান থেকে আমরা এগুলা বোঝার চেষ্টা করব। আচ্ছা, এর আগে এই ফ্লুচার্ট সম্পর্কে একটু ধারণা দিয়ে দেই। ফ্লুচার্ট যে চার্টগুলো আছে, ফ্লুচার্ট আসলে কিন্তু দুই ধরনের। ফ্লুচার্ট কয় ধরনের? দুই ধরনের, সিস্টেম ফ্লুচার্ট আর হচ্ছে প্রোগ্রাম ফ্লুচার্ট। আমরা এখানে যে ফ্লুচার্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রোগ্রাম ফ্লুচার্ট। তো প্রোগ্রাম ফ্লুচার্ট যে কয় ধরনের আছে, আমরা এখানে কয়েকটি চিত্র যদি আমরা একটু দেখি, এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে তোমাদের। এখান থেকে এই ফ্লো চার্টগুলো মুখস্থ করতে হবে যে চার্টের কোন চার্টটা কি জন্য ব্যবহার হয়। যেমন আমরা এখানে একটি যদি দেখি যে এই যে ডিম্বক আকৃতির যে প্রতীক, এই প্রতীক, এই ডিম্বক আকৃতির একটা ডিমের মতো এই প্রতীকটাকে বলা হয় হচ্ছে, এটা হচ্ছে
শুরু শুরু এবং শেষ। শুরু এবং শেষ প্রতীক, প্রোগ্রামার যে প্রোগ্রামটা শুরু করবে সেটা বোঝানোর জন্য হচ্ছে এই প্রতীকটা ব্যবহার হবে। এরপরে হচ্ছে নেক্সট হচ্ছে আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলা পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ নয়, সেটা হচ্ছে সামান্তরিক। এই সামান্তরিক এই প্রতীকটা ব্যবহার হবে হচ্ছে ইনপুট আউটপুট। যদিও এটার বাংলা হচ্ছে গ্রহণ এবং নির্গমন, আমরা ইনপুট এবং আউটপুটটাই ভালো চিনি। যাই হোক, আমরা গ্রহণ এবং নির্গমন দুইটাই লিখে রাখলাম। তাহলে এটা হচ্ছে এই সামান্তরিক প্রতীকটা হচ্ছে ইনপুট আউটপুট প্রতীক। এটার মধ্যে কি হবে, আমরা ইনপুট যে নিব একটা প্রোগ্রাম, তো প্রোগ্রামটা কি, প্রোগ্রাম তো হচ্ছে সমস্যার সমাধান, কোন সমস্যার সমাধান। তাহলে আমরা যে সমস্যার সমাধানটা করব, সমস্যার সমাধান করার জন্য অবশ্যই আমাদের কিছু ইনপুট লাগবে। সেই ইনপুট গুলো আমরা হচ্ছে কোথায় ব্যবহার করব, এই সামান্তরিক প্রতীকের মধ্যে এই ইনপুট গুলা ব্যবহার করব। এবং এইটার মধ্যেই আমরা যে প্রোগ্রামটা সমস্যার সমাধান করব তার একটা রেজাল্ট নিশ্চয়ই চলে আসবে। সেই রেজাল্টটা অর্থাৎ ফলাফলটা আমরা প্রিন্ট করব বা প্রদর্শন করব হচ্ছে কোন প্রতীকের মধ্যে, এই সামান্তরিক প্রতীকের মধ্যে। তাহলে এই সামান্তরিক প্রতীকের কাজ কি, সামান্তরিক প্রতীকের মধ্যে ইনপুট এবং আউটপুট এই দুটো হবে। ঠিক আছে, এরপর কি প্রতীক আছে, এরপর আছে হচ্ছে আমরা যদি দেখি আয়তক্ষেত্র প্রতীক। আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলা পরস্পর সমান এবং কোণটাও কি সমকোণ, সেটা হচ্ছে কি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্র এই প্রতীকটা কেন ব্যবহার হবে, এটাকে বলা হয় প্রক্রিয়াকরণ প্রতীক বা প্রসেসিং প্রতীক। প্রক্রিয়াকরণ প্রতীক বা প্রসেসিং প্রতীক। একটা সমস্যা সমাধানের জন্য অবশ্যই আমাকে কাজ করতে হবে। আমরা যে জায়গার মধ্যে কাজ করব, মূল কাজটা যেটা, সেইটা অর্থাৎ কাজ করা বোঝাইলে, কোনো প্রক্রিয়া করা বোঝাইলে, তাহলে আমরা এই আমরা এই আয়তক্ষেত্র প্রতীকটা আমরা ব্যবহার করব। সামান্তরিক প্রতীক ব্যবহার করব ইনপুট এবং আউটপুটের জন্য, এবং এই প্রক্রিয়াকরণ প্রতীক বা মূল কাজ করার জন্য, প্রক্রিয়া করার জন্য আমরা ব্যবহার করব আয়তক্ষেত্র এই প্রতীকটা। তাহলে এই প্রতীকটার মধ্যে হবে মূল কাজ। এরপর আমরা ডায়মন্ড আকৃতির একটা প্রতীক দেখি। ডায়মন্ড আকৃতির প্রতীক, ডায়মন্ড আকৃতির এই প্রতীকটা কি জন্য ব্যবহার হয়, হ্যাঁ, এটা হচ্ছে সিদ্ধান্ত প্রতীক। সিদ্ধান্ত প্রতীক, এটা হচ্ছে সিদ্ধান্ত প্রতীক। যদি প্রোগ্রামের মধ্যে কোনো কিছু ইয়েস নো, ট্রু ফলস, অর্থাৎ এক কথায় যদি উত্তর ইয়েস অথবা নো, এই সংখ্যাটার থেকে কি এই সংখ্যা বড়, তুলনা করা, এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের কি হবে, এই সিদ্ধান্ত প্রতীকটায় ডায়মন্ড আকৃতির এই প্রতীকটা ব্যবহার হয়। এরপর আমরা দেখি এরকম কিছু প্রতীক আছে, এরকম এই প্রতীকগুলা, এগুলাকে বলা হয় প্রবাহ প্রতীক। প্রবাহ প্রতীক এরকম যদি কোন দিকে প্রোগ্রামটা গেছে সেইটা বোঝানোর জন্য যে প্রতীকটা ব্যবহার হয় সেটা হচ্ছে প্রবাহ প্রতীক। আরেকটা প্রতীক আমাদের জানলেই হবে, সেটা হচ্ছে এরকম বৃত্তের মতো ছোট যদি এরকম কোনো প্রতীক হয় সেটা হচ্ছে সংযোগ প্রতীক। সংযোগ প্রতীক আবার একটু রিভিশন করতেছি। এখানে প্রথম যে প্রতীকটা সেটা হচ্ছে কি ডিম্বকাকৃতির প্রতীক। এই প্রতীকটা হচ্ছে শুরু এবং শেষ, প্রোগ্রামের শুরু করা এবং শেষ করার জন্য এই প্রতীকটা ব্যবহার হয়। পরে দেখতে পাচ্ছি হচ্ছে সামান্তরিক প্রতীক। এই সামান্তরিক প্রতীকটা ব্যবহার হয় ইনপুট আউটপুট, অর্থাৎ একটা সমস্যা সমাধানের জন্য যে ইনপুটগুলো, যে এলিমেন্টগুলো আমাদের লাগবে সেগুলো নেওয়া এবং যে ফলাফলটা বের হবে সেই ফলাফলটা প্রদর্শনের জন্য হচ্ছে আমাদের ব্যবহার হয়ে হচ্ছে এই সামান্তরিক প্রতীক।
এরপরে হচ্ছে আয়তক্ষেত্র প্রতীক। এই আয়তক্ষেত্র প্রতীকটা কি জন্য ব্যবহার হয়? যেটাকে বলা হয় প্রক্রিয়াকরণ প্রতীক। এই আয়তক্ষেত্র এটা ব্যবহার হয় হচ্ছে কোনো কিছু প্রক্রিয়া করার জন্য, অর্থাৎ কোনো কাজ করার জন্য। যখনই কোনো কাজ করতে হবে, কোনো সমস্যার সমাধানের জন্য, যে মূল কাজটা যে জায়গায় হবে সেই জায়গায় হবে হচ্ছে এই আয়তক্ষেত্র প্রতীকটা। এরপর আমরা দেখতে হচ্ছে এটা হচ্ছে সিদ্ধান্ত প্রতীক। সিদ্ধান্ত প্রতীক একটা ডায়মন্ড আকৃতির প্রতীক। এই প্রতীকটা কি জন্য ব্যবহার হয়? এটা হচ্ছে কোনো কিছু যদি ইয়েস নো, অর্থাৎ এক কথায় যদি কোনো কিছুর উত্তর দিতে হয়, ট্রু ফলস এরকম যদি কোনো কিছুর উত্তর দিতে হয়, তখন এটা হচ্ছে কি সিদ্ধান্ত প্রতীক ব্যবহার হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়। ঠিক আছে। এরপরে হচ্ছে প্রোগ্রাম বিভিন্ন দিকে ছড়াই ছিটে যাইতে পারে, কোন দিকে প্রবাহ হচ্ছে, কোন দিকে প্রোগ্রামটা যাচ্ছে সেটা নির্ণয় করার জন্য যে প্রতীক ব্যবহার হয় সেটা হচ্ছে প্রবাহ প্রতীক। একদম লাস্টে যদি প্রোগ্রাম বিভিন্ন জায়গায় ছড়াই ছিটিয়ে যায়, সেগুলোকে একত্র করার জন্য, এক জায়গায় নিয়ে আসার জন্য যে প্রতীকটা ব্যবহার হয় সেটা হচ্ছে সংযোগ প্রতীক। আমরা এরপর হচ্ছে ডেটা টাইপ, ভেরিয়েবল, ফরম্যাট স্পেসিফায়ার খুবই সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করি ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে সম্পূর্ণ। এখন আমি তিনটি সংখ্যার যোগ করার একটা সি প্রোগ্রামিং করব। এই সি প্রোগ্রামিং করে আমি এগুলা চিনানোর চেষ্টা করব, কোনটা ডেটা টাইপ, কোনটা ভেরিয়েবল, এবং ডেটা টাইপ কি, ভেরিয়েবল কি, ফরম্যাট স্পেসিফায়ার কি, ফাংশন কি, এগুলা। প্রথমেই আমরা এখানে প্রোগ্রাম রচনার জন্য লিখব হ্যাশ ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার মেইন ফাংশন সেকেন্ড ব্র্যাকেট। প্রত্যেকটা প্রোগ্রাম রচনার জন্য আমি এখানে যে 3 লাইন লিখেছি, এই 3 লাইন আগে লিখে নিতে হবে। তো এই 3 লাইন সবাই লিখে কাজ শুরু করবে। তো আমি একটু আগেই বলছি যে আমি যে সি প্রোগ্রামিংটা করাবো সেটা হচ্ছে একটু ইউনিক হবে। ইউনিক কেমন? যেমন আমরা এইখানে প্রোগ্রামের প্রথম কাজ এইভাবে হয়তো কোথাও পাবে না যে প্রথম কাজ, দ্বিতীয় কাজ, তৃতীয় কাজ, কিন্তু আমি এইভাবে নিজেই তৈরি করেছি যে প্রথম কাজ কি করব, দ্বিতীয় কাজ কি করব, তৃতীয় কাজ কি করব, চতুর্থ কাজ কি করব, পঞ্চম কাজ কি করব। আমরা এটা খাতায় সুন্দরভাবে লিখবো। আমার হয়তো বোর্ডে জায়গা হবে না, কিন্তু তোমার খাতার এক পাশে আমি প্রথম কাজ লিখবো, দ্বিতীয় কাজ লিখবো, তৃতীয় কাজ লিখবো, এভাবে তুমি খাতায় লিখে নিবে। তো প্রথম কাজ হচ্ছে, প্রোগ্রামের প্রথম কাজ হচ্ছে ডেটা টাইপ নির্ণয়। প্রথম কাজ কি? ডেটা টাইপ নির্ণয়। আমার এই 3 লাইন প্রত্যেকটা প্রোগ্রামে দিয়ে তারপর কাজ শুরু করব, এবং প্রথম কাজটা হবে আমার হচ্ছে ডেটা টাইপ নির্ণয়। ডেটা টাইপ নির্ণয় কিভাবে করব? ডেটা টাইপ, এখন ডেটা টাইপ হচ্ছে আমাদের বিভিন্ন প্রকারের ডেটা টাইপ হতে পারে, কিন্তু আমাদের এই এইচএসসির জন্য সাধারণত 2টা ভালোভাবে শিখলে হবে। একটা হচ্ছে ফ্লোট বা ডাবল, আর একটা হচ্ছে কি ইন্টিজার অথবা ফ্লোট। তাহলে আমরা ডেটা টাইপ এটাতে কি কি হইতে পারে খেয়াল করবে। এটা হইতে পারে ইন্টিজার অথবা ফ্লোট। ঠিক আছে। ডেটা টাইপ কয় ধরনের হইতে পারে? 2 ধরনের হইতে পারে বিভিন্ন ধরনের, কিন্তু আমাদের এই যেহেতু এইচএসসি তে এই 2 ধরনের বেশি, আমরা এইভাবেই শিখে ফেলবো যে 2 ধরনের হইতে পারে, একটা ইন্টিজার অথবা ফ্লোট। ফ্লোটের জায়গায় অনেক সময় ডাবল ব্যবহার হয়, কোন জায়গায় হয় এটা পরে বলবো। আচ্ছা, এইভাবে এখন সহজভাবে বুঝি। ডেটা টাইপ কয় ধরনের হইতে পারে? 2 ধরনের হইতে পারে, ইন্টিজার আর হচ্ছে কি ফ্লোট। আচ্ছা, তো 3টি সংখ্যার যোগ করার সি প্রোগ্রামিং। এই 3টি সংখ্যা, এখানে কি নির্দিষ্ট কোনো 3টি সংখ্যা দেওয়া আছে? অবশ্যই 3টি নির্দিষ্ট সংখ্যা দেওয়া নাই, তার মানে এই সংখ্যা 3টা আমাদের নিতে হবে। আমি বলি, আমরা যে সংখ্যা আমরা ধরবো বা আমরা নিব
সেটা আমরা ইন্টিজার ঘোষণা করব। ঠিক আছে, ইন্টিজার। আচ্ছা, এখন কথা হচ্ছে ইন্টিজার কি? ইন্টিজার হচ্ছে ডেটা টাইপ। এই ডেটা টাইপটা এখানে ইন্টিজার হলো কেন? এখানে তো ফ্লোটও হতে পারতো। তো এই ইন্টিজার এইটা নির্ভর করবে হচ্ছে এই যে ভেরিয়েবলের উপরে। প্রোগ্রামের দ্বিতীয় কাজ হচ্ছে ভেরিয়েবল ঘোষণা। দ্বিতীয় কাজ হচ্ছে ভেরিয়েবল ঘোষণা। ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে যেগুলা ভেরি হয়, পরিবর্তন হয়। একটা সমস্যার সমাধানের জন্য তোমার যে যে এলিমেন্ট লাগবে এবং যা বের হবে সব হচ্ছে ভেরিয়েবল। আমার ভাষায় বলতেছি এটা। একটা সমস্যার সমাধানের জন্য যে যে জিনিস লাগবে এবং যা বের হবে সেটা হচ্ছে ভেরিয়েবল। যেমন তিনটি সংখ্যা যোগ করার জন্য কি লাগবে? প্রথমত আমার তিনটা সংখ্যা লাগবে, বের হবে কি? যোগফল। তাহলে তিনটা সংখ্যা হচ্ছে ভেরিয়েবল আর যোগফলটা হচ্ছে ভেরিয়েবল। তিনটা সংখ্যা কি? এ, বি আর হচ্ছে সি, আর বের হবে হচ্ছে কি? সাম, যোগফল। সাম অর্থ হচ্ছে যোগফল। নিশ্চয়ই প্রশ্ন চলে আসলো যে আমরা বলতেছি তিনটা সংখ্যা আর লিখতেছি হচ্ছে এ বি সি। এ বি সি তো সংখ্যা না, তাহলে আমরা কেন এ বি সি লিখলাম? এটার কথা হচ্ছে যে এ বি সি, এখানে আমি জানি না তিনটা সংখ্যা কোন তিনটা সংখ্যা, নির্দিষ্ট তিনটা সংখ্যা না। এখানে এর ভিতরে একটা সংখ্যা, বির ভিতরে একটা সংখ্যা এবং সির ভিতরে একটা সংখ্যা দিতে পারবে। অর্থাৎ আমি একটা সি প্রোগ্রামিং রচনা করব, এটা শুধুমাত্র এই তিনটা সংখ্যার যোগ করবে এরকম একটা সি প্রোগ্রামিং আমরা করতে চাই না। আমরা কি করতে চাই? আমরা বৃহৎ চিন্তা করতে চাই, যে আমরা এমন ভাবে করতে চাই যে পৃথিবীর যে কোনো তিনটা সংখ্যা যোগ করার আমরা সি প্রোগ্রামিংটা করব। যেহেতু পৃথিবীর যে কোনো তিনটা সংখ্যার যোগ আমরা করতে চাই, সুতরাং এখানে এর ভিতরে আমার যেটা দরকার আমি সেটা দিতে পারবো, আরেকজনের যেটা দরকার সে সেটা দিতে পারবে। বির ভিতরে আমার যেটা দরকার আমি সেটা দিতে পারবো, আরেকজনের যেটা দরকার সে ওই বির ভিতরে দিতে পারবে, আরেকজনের যেটা দরকার সে সেটা দিতে পারবে। সির ভিতরে আমি দিতে পারবো, আরেকজন দিতে পারবে। অর্থাৎ এটা পরিবর্তন করতে পারবে, এক একজন এক একটা মান দিতে পারবে, যে যেটাই মান দেখ আমাদের যোগফল বের হয়ে যাবে। তো এই জন্য আমরা এই এ বি সি এখানে নির্দিষ্ট তিনটা সংখ্যা না দিয়ে অক্ষর দিয়েছি এ বি সি। এখানে এ বি সি দিতে হবে এটা কোনো বিষয় না, অন্য কোনো অক্ষরও আমরা এখানে দিতে পারবো, আমাদের ইচ্ছা মতো তিনটা অক্ষর নিলেই হবে। আচ্ছা, তাহলে এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, সি একটা ভেরিয়েবল, সাম একটা ভেরিয়েবল। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে এর মানটা, বির মানটা, সির মানটা, এই সামের মানটা, এই এর মানটা, এর মানটা, এর মানটা, এর মানটা, এই মানগুলোর উপর ডিপেন্ড করবে যে এইখানে ইন্টিজার হবে না ফ্লোট হবে না চার হবে। চার হচ্ছে যদি অক্ষর হয়। আচ্ছা দেখি, তাহলে ইন্টিজার হলো কেন? এ বি সির নির্দিষ্ট মান দেয়া নেই। মান দেয়া না থাকলে এ বি সির মানটা তো আমরা নিব, এটা আমরা যেটা নিব সেটা আমরা ইন্টিজারই ব্যবহার করব। আচ্ছা, তাহলে আমাদের এই যে এখানে ইন্টিজার হবে না ফ্লোট হবে না চার হবে, এটা কার উপর ডিপেন্ড করবে? এটা হচ্ছে ভেরিয়েবলের মানের উপরে ডিপেন্ড করবে। তাহলে ভেরিয়েবলের মান যদি পূর্ণ সংখ্যা হয়, ভেরিয়েবলের মান যদি পূর্ণ সংখ্যা হয়, এই ভেরিয়েবলের মান যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে এই ডেটা টাইপ হবে হচ্ছে ইন্টিজার। হ্যাঁ, তাহলে ভেরিয়েবলের মান যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ডেটা টাইপ হবে ইন্টিজার। তাহলে ইন্টিজার হবে কখন? যখন পূর্ণ সংখ্যা, এই ভেরিয়েবলগুলোর মান যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে এখানে ডেটা টাইপ হবে ইন্টিজার। আচ্ছা, এখানে ইন্টিজার না হয়ে আর কি হইতে পারতো? তাহলে ইন্টিজার না হলে ফ্লোট হইতে পারতো, ফ্লোট না হলে চার হতে পারতো। তাহলে ইন্টিজার কি জন্য হলো? ভালোভাবে খেয়াল করবো আমরা, পাঁচটা কাজ খেয়াল করলে হবে। প্রথম কাজ, ডেটা টাইপ নির্ণয়। ডেটা টাইপ এই জায়গাতে কি হইতে পারে? ইন্টিজার হইতে পারে, এই জায়গাতে ফ্লোট হইতে পারে, এই জায়গাতে চার হইতে পারে। এই জায়গাতে আমাদের ইন্টিজার হলো কেন? এই ইন্টিজার হলো এই ডেটা টাইপ এই ভেরিয়েবলগুলোর মানের উপরে ডিপেন্ড করে। যেহেতু এই ভেরিয়েবলগুলোর মান হচ্ছে পূর্ণ সংখ্যা, এই জন্য ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ডেটা টাইপ নির্ণয়, দ্বিতীয় কাজ হচ্ছে ভেরিয়েবল ঘোষণা। কাজ দুটা হলো। ঠিক আছে। এখন আমার জায়গার
জায়গা স্বল্পতার কারণে আমি এই দুইটা মুছে দিতেছি, তৃতীয় নাম্বার কাজ দিতেছি, কিন্তু তোমরা প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে লিখবে। ঠিক আছে, আমি এখন দ্বিতীয় কাজ শেষ করলাম। তৃতীয় কাজ হচ্ছে প্রিন্টএফ এবং স্ক্যানএফ ফাংশনের ব্যবহার। প্রিন্টএফ এবং স্ক্যানএফ ফাংশনের ব্যবহার, এটা হচ্ছে আমার তৃতীয় কাজ। এখন কথা হচ্ছে তাহলে প্রিন্টএফ এবং স্ক্যানএফ এটা কেন ব্যবহার হয়? প্রিন্টএফ এবং স্ক্যানএফ এটা হচ্ছে এই প্রিন্টএফ দ্বারা মানটা কি মান নিব সেটা ঘোষণা করা হয়, স্ক্যানএফ দ্বারা কোনো কিছুর মান নেয়ার জন্য ব্যবহার হয়। অর্থাৎ এখানে ভেরিয়েবলের কোনো মান যদি অজানা থাকে, ভেরিয়েবলের কোনো মান যদি অজানা থাকে, সেই অজানা মানটা নেওয়ার জন্য, অজানা রাশির মানটা নেওয়ার জন্য আমাদের এই প্রিন্টএফ এবং স্ক্যানএফ ফাংশন ব্যবহার হয়। এখানে প্রিন্টএফটা না দিলেও চলবে, কিন্তু স্ক্যানএফটা অবশ্যই বাধ্যতামূলক দিতেই হবে। যাই হোক, আমরা এখন এই প্রিন্টএফ enter the value of a b and c। আচ্ছা, এই লাইন দিলে চলবে, না দিলে চলবে, যেহেতু এটা প্রিন্টের দ্বারা ঘোষণা করলাম যে enter the value of abc, এর মান দাও। নিব মান মূলত কি দিয়ে? স্ক্যানএফ ফাংশন দিয়ে। স্ক্যানএফ এখানে %d ampersand a ampersand b ampersand c। এখন কথা হচ্ছে এগুলা কি লিখলাম? আমি তো ধরেই নিচ্ছি যে তুমি প্রথম সি প্রোগ্রামিং ক্লাস করতেছো, সেই হিসাবে এই প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু অফ এ বি অ্যান্ড সি, এখানে হচ্ছে এই জায়গাতে এই সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে এ বি সি আছে, অন্য সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে হয়তো অন্য কোনো কিছু থাকবে, আমরা সেটাই লিখবো। প্রিন্টএফ দিয়ে লিখবো এন্টার দ্য ভ্যালু অফ যেটা সেইটা লিখবো। ঠিক আছে, এরপর হচ্ছে স্ক্যানএফ ফাংশন দিয়ে মূলত আমি মানটা নিব। এখানে %d এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। এই যে ফরম্যাট স্পেসিফায়ার কি হইতে পারে? ফরম্যাট স্পেসিফায়ার %d হইতে পারে, ফরম্যাট স্পেসিফায়ার %f হইতে পারে, ফরম্যাট স্পেসিফায়ার %c হতে পারে। হ্যাঁ, আমরা তিনটা নিয়েই ধরি। %d, এখন %d হবে কখন? %d হবে যখন ডেটা টাইপ ইন্টিজার হবে। যখন ডেটা টাইপ ইন্টিজার হবে তখন %d হবে ফরম্যাট স্পেসিফায়ার। যখন ডেটা টাইপ এখানে ইন্টিজার না হয়ে ফ্লোট হবে তখন এখানে হবে %d এর জায়গায় %f। তাহলে এখানে %d এর জায়গায় কি হইতে পারে? %d এর জায়গায় %f হইতে পারে অথবা %c হইতে পারে। %f হবে কখন? যখন এই যে ইন্টিজার, এখানে ইন্টিজার না লিখে যখন আমাদের ফ্লোট লিখতে হবে তখন হচ্ছে এখানে হবে %f। আর এখানে ফ্লোট কখন লিখতে হবে? যখন এইগুলার মান কি থাকবে? দশমিক সংখ্যা থাকবে, কোনোটা ভগ্নাংশ থাকবে, তখন এখানে ইন্টিজারের পরিবর্তে ফ্লোট হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে একটার সাথে আরেকটা রিলেটেড। একটু ভালোভাবে আবার খেয়াল করো যে এখানে কি হইতে পারে? ডেটা টাইপ, প্রথম কাজের ক্ষেত্রে ডেটা টাইপ কি হইতে পারে? ডেটা টাইপ ইন্টিজার হইতে পারে, ফ্লোট হইতে পারে, 4 হইতে পারবে। কখন ইন্টিজার হবে? যখন এগুলা ভেরিয়েবলের মান যখন পূর্ণ সংখ্যা হবে তখন এখানে ডেটা টাইপ হবে ইন্টিজার। যখন এই ভেরিয়েবলগুলোর মান হচ্ছে ভগ্নাংশ হবে তখন এখানে ইন্টিজারের পরিবর্তে হবে ফ্লোট। যখন এই ভেরিয়েবলগুলোর মান অক্ষর হবে তখন এখানে ইন্টিজার ফ্লোট না হয়ে এখানে হবে 4। এরপরে প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু অফ এ বি সি অথবা অন্য যেটা লেখা থাকবে সেটা লিখে স্ক্যানএফ ফাংশন দিয়ে আমরা এখানে যে ভেরিয়েবলগুলো আছে এই ভেরিয়েবলগুলোর কোনোটার মান যদি আমার অজানা থাকে তাহলে আমাদের সেই মানটা নিতে হবে। সেই মানটা নেওয়ার জন্য এখানে যদি ইন্টিজার থাকে তাহলে দিব এখানে %d, এখানে যদি ফ্লোট থাকে তাহলে দিব %f, এখানে যদি 4 থাকে তাহলে এখানে দিব %c। এখানে %d তিনটা %d দিছি। কেন %d তিনটা দিছি? এখানে বলে দিছি এটাকে অ্যাড্রেস অপারেটর বলে। এই যে অ্যান্ড এর যে চিহ্নটা,
এম্পারসন বলি এটাকে আমরা প্রোগ্রামের ভাষায়, এবং এটাকে আমরা অ্যাড্রেস অপারেটর, ওই যে অপারেটর আছে এই অপারেটর, আমাদের কিছু অপারেটরও জানতে হবে। তাহলে এখানে হচ্ছে এটাকে বলা হয় অ্যাড্রেস অপারেটর। এটা কি করতেছে, এটা এই পার্সেন্ট ডিটাকে নির্দেশ করতেছে যে এই পার্সেন্ট ডিটা কার জন্য দিয়েছি, এই এর জন্য দিয়েছি। এই পার্সেন্ট ডিটা কার জন্য দিয়েছি, এই পার্ট বির জন্য দিয়েছি। এই পার্সেন্ট ডিটা কার জন্য দিয়েছি, সির জন্য দিয়েছি। ঠিক আছে, এইভাবে আমরা স্ক্যানএফ ফাংশন দিয়ে এখানে ফরম্যাট স্পেসিফায়ার দিয়েছি। তাহলে ফরম্যাট স্পেসিফায়ার কার উপর নির্ভর করে, ফরম্যাট স্পেসিফায়ার নির্ভর করে হচ্ছে এই ফরম্যাট স্পেসিফায়ার নির্ভর করে হচ্ছে কার উপরে, ডেটা টাইপের উপরে। এই ডেটা টাইপ কার উপর নির্ভর করে, ডেটা টাইপ নির্ভর করে হচ্ছে ভেরিয়েবলের উপরে। এই ভেরিয়েবলের উপরে ডেটা টাইপ নির্ভর করে, ডেটা টাইপের উপরে নির্ভর করে হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। ঠিক আছে, একটার সাথে একটা রিলেটেড, খুবই মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। ঠিক আছে, মনোযোগ দিলে এক দরকার হয় তুমি এটা 2-3 বার দেখবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারবে আসলে এই সি প্রোগ্রামের পুরো ধারণাটাই তোমাদের স্বচ্ছ হয়ে যাবে। তাহলে হচ্ছে গেল আমাদের তৃতীয় কাজ গেল, এখন চতুর্থ কাজ। চতুর্থ কাজ হচ্ছে মূল কাজ। চতুর্থ কাজ হচ্ছে মূল কাজ। মূল কাজ কি, এখানে তো আমাদের সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে 3টা সংখ্যার যোগ করতে হবে। তাহলে এই যে যোগ যে করাটা, এটাই হচ্ছে আমাদের মূল কাজ। তাহলে চতুর্থ কাজ হবে মূল কাজ, সাম সমান a প্লাস বি প্লাস সি, যোগ করাটাই হচ্ছে কি মূল কাজ। তাহলে আমরা যোগ করে ফেললাম। ঠিক আছে, এরপর হচ্ছে পঞ্চম কাজ হচ্ছে ফলাফল ঘোষণা। মূলত আমরা 5টা কাজ ধরে নিয়েছি, যে প্রথম কাজ, দ্বিতীয় কাজ, তৃতীয় কাজ, চতুর্থ কাজ, পঞ্চম কাজ। এই প্রথম অংশে সি প্রোগ্রামিং এর প্রথম অংশে প্রথম যে কয়টা সমাধান করব, ঠিক আছে, এগুলা প্রত্যেকটাতেই আমরা এভাবে কাজ করব। যে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে ডেটা টাইপ নির্ণয়। এই যে প্রথম কাজ হচ্ছে, এটা লিখে দিয়েছিলাম, তোমরা খাতায় অবশ্যই লিখে নিয়েছো। প্রথম কাজ হচ্ছে ডেটা টাইপ নির্ণয়, দ্বিতীয় কাজ হচ্ছে ভেরিয়েবল ঘোষণা। ঠিক আছে, তৃতীয় কাজ হচ্ছে এই যে প্রিন্টএফ স্ক্যানএফ ফাংশনের ব্যবহার। এই চতুর্থ কাজ হচ্ছে মূল কাজ, এখানে যোগ করাটা হচ্ছে মূল কাজ। এরপরে হচ্ছে পঞ্চম কাজ ফলাফল ঘোষণা। ফলাফল ঘোষণা করতে হয় কোন ফাংশনের মাধ্যমে, ফলাফল ঘোষণা করতে হয় হচ্ছে প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে। আমরা প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে ফলাফল ঘোষণা করব। প্রিন্টএফ সাম সমান %d, সাম। রিটার্ন 0, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রাম শেষ। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রাম শুরু হয়েছিল, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রাম শেষ করে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে সি প্রোগ্রামিং। এখানে আমরা একটা সি প্রোগ্রামিং করে ফেললাম। আবারও আমি এই সি প্রোগ্রামিং এইটা প্রথম থেকে হাইলাইটস করতেছি, খেয়াল করো যারা বোঝো নাই, আবারও একটু খেয়াল করো। আশা করি এই সি প্রোগ্রামিং করতে পারবে। তোমরা ক্লাস শুরু করো। এই সি প্রোগ্রামিং যদি একদিনে বুঝতে চাও, আসলে ব্যাপারটা এরকম না যে একদিনেই সম্পূর্ণ বুঝে ফেলবে। আজকে শুরু হলো, প্রত্যেক দিন আমরা প্রায় এই একই ধরনের কথাগুলো বলতে থাকবো, যে প্রথম কাজ, দ্বিতীয় কাজ, তৃতীয় কাজ, চতুর্থ কাজ। এভাবে যখন বলতে থাকবো, তুমি প্রথমে হয়তো দেখা যাবে 40% বুঝবে, তারপরের দিন 50%, তারপরে 60%, এভাবে করতে করতে এক সময় দেখবে যে সি প্রোগ্রামিং তোমার কাছে একদম স্বচ্ছ হয়ে গেছে। আসলে সি প্রোগ্রামিং কঠিন কোনো বিষয় না, তুমি যদি ধরে ধরে করতে পারো যে কোনটার পর কোনটা হবে, তাহলে তুমি খুব সহজেই সি প্রোগ্রামিং পারবে। এই যে 3টি সংখ্যার যোগ করলাম, এই 3টা সংখ্যার যোগ করার যে সি প্রোগ্রামিংটা করলাম, এইটা আমরা আবারও একটু বোঝানোর চেষ্টা করতেছি। প্রথম থেকে খেয়াল করো, প্রথমেই লিখছি হ্যাশ ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার। হ্যাশ এটাকে বলা হয় প্রোগ্রামের ভাষায় প্রি প্রসেসর ডিরেক্টিভ। কি বলা হয়? বলা হয় প্রি প্রসেসর ডিরেক্টিভ, যেটা আগেই প্রসেস করা আছে। এরপরে আছে ইনক্লুড। ইনক্লুড মানে কি? যুক্ত। এসটিডি তে হচ্ছে স্ট্যান্ডার্ড, আই হচ্ছে ইনপুট, ওতে আউটপুট, এই হচ্ছে হেডার। তাহলে যুক্ত আছে একটা স্ট্যান্ডার্ড মানের আউটপুট, ইনপুট আউটপুট হেডার যুক্ত আছে। মেইন ফাংশন দিয়েছি, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রামটা শুরু করেছি। প্রথমে লিখেছি হচ্ছে ইন্টিজার। ইন্টিজার কি? এটা হচ্ছে ডেটা টাইপ। আমরা জানি যে প্রথম কাজ, প্রোগ্রামের প্রথম কাজটা হচ্ছে
কি ডেটা টাইপ নির্ণয়। প্রথম কাজ হচ্ছে ডেটা টাইপ নির্ণয়। এই ডেটা টাইপ কয় ধরনের হতে পারে? ডেটা টাইপ 3 ধরনের হতে পারে, ঠিক আছে, অনেক ধরনের হতে পারে, কিন্তু আবার এটা ভুল বোঝার কিছু নাই। আমি এখানে যেহেতু আমাদের ইন্টারমিডিয়েটে এই 3 ধরনের আছে, ইন্টিজার, ফ্লোট অথবা ডাবল এবং কি চার, ঠিক আছে, এই 3 ধরনের হইতে পারে। তাহলে না হলে ইন্টিজার হবে, না হলে ফ্লোট হবে, না হলে চার হবে। তাহলে এই জায়গাতে দেখো কিভাবে তুমি প্রোগ্রামটা বুঝবা। এই যে প্রথম প্রোগ্রামের যে প্রথম কাজটা করবা, প্রথম কাজ কি করবা? তুমি ডেটা টাইপ নির্ণয় করবা। এই ডেটা টাইপটা এখানে কি হইতে পারে? ইন্টিজার হবে, না হলে ফ্লোট হবে, না হলে চার হবে, ঠিক আছে। এখন কখন ইন্টিজার হবে সেটা তো আমরা জানলাম। কখন ইন্টিজার হবে? যখন এই যে এখানে যে ভেরিয়েবলগুলো দিয়েছি, এই ভেরিয়েবলগুলোর মান যখন পূর্ণসংখ্যা হবে তখন ইন্টিজার হবে। এই ভেরিয়েবলগুলোর মান যখন দশমিক বা ভগ্নাংশ হবে তখন এখানে হবে ফ্লোট। আর যখন এই ভেরিয়েবলগুলোর মান কোনো অক্ষর হবে তখন হবে চার। এটা হচ্ছে প্রথম কাজ। এখন দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে ভেরিয়েবল ঘোষণা। দ্বিতীয় কাজ হচ্ছে ভেরিয়েবল ঘোষণা। তোমরা খাতায় সুন্দর করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম কাজ লিখে রাখবা, ঠিক আছে। আমার এখানে তৃতীয় কাজ থেকে আছে, কারণ হচ্ছে প্রথম এবং দ্বিতীয় মুছে ফেলেছি। তাহলে দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে ভেরিয়েবল ঘোষণা। এখন ভেরিয়েবল কি? আমার ভাষায় আমি বলি যে একটা সমস্যার সমাধানের জন্য যা যা এলিমেন্ট তোমার লাগবে। ধরো তুমি খিচুড়ি তৈরি করবে, তাহলে খিচুড়ি তৈরি করার জন্য তোমাকে কি করা লাগবে? তোমাকে আগে খিচুড়ি তৈরি করতে কি কি লাগে সেগুলো আগে আনতে হবে। তুমি আনলা, যে 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 জিনিসগুলো আনলা এইগুলা হচ্ছে তোমার হচ্ছে কি ভেরিয়েবল। এবং তোমার বের হবে কি একটা, কি করবা তুমি? খিচুড়ি তৈরি করে ফেলবা। তাহলে খিচুড়িটা হচ্ছে তোমার কি, যখন এটা রান্না প্রসেসিং করে খিচুড়িটা হবে সেটা হচ্ছে তোমার ফলাফল, ঠিক আছে, ওইটাই হচ্ছে। তাহলে যা যা লাগবে এবং যা হবে সব হচ্ছে কি ভেরিয়েবল। তাহলে এখানে হচ্ছে আমাদের এ, বি এবং সি, যেহেতু 3টা সংখ্যার যোগফল নির্ণয় করতেছি, 3টা সংখ্যার যোগ এ, বি, সি এবং বের হবে হচ্ছে যোগফল। এই 4টা হচ্ছে কি ভেরিয়েবল। এখানে আরেকটা জিনিস আমি বলেছিলাম যে এ, বি, সি কেন বলতেছি হচ্ছে 3টে সংখ্যার যোগ। তাহলে কেন এ, বি, সি লিখতেছি? এ, বি, সি এজন্য লিখলাম যাতে আমরা পৃথিবীর যে কোনো 3টা সংখ্যার যোগ করতে পারি। এখানে যদি নির্দিষ্ট করতে 7, 8, 10 লিখতাম তাহলে তো শুধুমাত্র ওই 3টা সংখ্যার যোগ করা যাইতো। কিন্তু আমি যখন এ, বি, সি দিলাম তখন আমার এখানে পৃথিবীর যে কোনো 3টা সংখ্যা আমরা এই এর জায়গায় একটা সংখ্যা, বির জায়গায় এবং সির জায়গায় একটা সংখ্যা দিতে পারবো। এবং যখন এ পরিবর্তন হবে, বি এবং সি যখন পরিবর্তন হবে তখন সাম তো অটো পরিবর্তন হবে। অতএব এ, বি, সি এবং সাম এই 4টা হচ্ছে এইটার জন্য ভেরিয়েবল। গেল দ্বিতীয় কাজ। তাহলে প্রথম কাজ কি? ডেটা টাইপ নির্ণয় গেল। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে ভেরিয়েবল ঘোষণা গেল। তৃতীয় কাজ কি? তৃতীয় কাজ হচ্ছে এই যে ফরম্যাট কি, তৃতীয় কাজ হচ্ছে প্রিন্টএফ এবং স্ক্যানএফ ফাংশনের ব্যবহার। প্রিন্টএফ এবং স্ক্যানএফ ফাংশন কখন ব্যবহার হয়? যখন আমাদের এই যে ভেরিয়েবলগুলো আছে, এই ভেরিয়েবলগুলোর কোনটার মান যদি আমাদের অজানা থাকে, সেই অজানাটা রাশিটা নেয়ার জন্য, মান নেয়ার জন্য মূলত এই প্রিন্টএফ এবং স্ক্যানএফ ফাংশনটা ব্যবহার হয়। এই প্রিন্টএফ দিয়ে মূলত এটা জাস্ট ঘোষণা করা, এটা না দিলেও চলবে, ঠিক আছে, কিন্তু নিতে হবে মূলত কোনটা দিয়ে? স্ক্যানএফ ফাংশন দিয়ে। তাহলে স্ক্যানএফ ফাংশন দিলাম। স্ক্যানএফ ফাংশনের ভিতরে হয় ফরম্যাট স্পেসিফায়ার। এই ফরম্যাট স্পেসিফায়ার কার উপর নির্ভর করে? এই ফরম্যাট স্পেসিফায়ারটা আমাদের এই যে ডেটা টাইপের উপর নির্ভর করে। ডেটা টাইপ যদি ইন্টিজার হয় ফরম্যাট স্পেসিফায়ার হবে %d। ডেটা টাইপ যদি ফ্লোট হয় ফরম্যাট স্পেসিফায়ার হবে %f। ডেটা টাইপ যদি 4 হয় ফরম্যাট স্পেসিফায়ার হবে %c। তাহলে এখানে %d কেন 3টা %d দিলাম? কারণ 3টা ভেরিয়েবল, একটা এ, বি এবং সি, 3টার মান নিতে হবে। এই %dটা দিছি এখানে অ্যাড্রেস অপারেটরটা বুঝাইছি যে %dটা দিছি এর জন্য, এই %dটা দিছি বির জন্য, এই %dটা দিছি সির জন্য, ঠিক আছে। তাহলে গেল তৃতীয় কাজ হচ্ছে প্রিন্টএফ এবং স্ক্যানএফ ফাংশন। চতুর্থ কাজ কি বলছি? চতুর্থ কাজ হচ্ছে মূল কাজ। মূল কাজ কি? মূল কাজ হচ্ছে এই যে আমরা যোগফল, এখানে যে 3টা সংখ্যার যোগফল নির্ণয় করতেছি, তাহলে যোগফলটাই হচ্ছে আমার কি মূল কাজ। এজন্য সাম সমান a + b + c লিখে দিলাম, ঠিক আছে, যোগফল। এরপর হচ্ছে পঞ্চম কাজ। এই যে পঞ্চম কাজটা হচ্ছে কি? ফলাফল ঘোষণা। আমাদের যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা তো প্রিন্ট করতে হবে, প্রদর্শন করতে হবে। যে প্রিন্ট এবং ফলাফল প্রদর্শন, এটাই হচ্ছে আমাদের কি পঞ্চম কাজ, অর্থাৎ শেষ কাজ। সেটা কি? সেটা ঘোষণা করতে হয় কোন ফাংশন দিয়ে? প্রিন্টএফ ফাংশন দিয়ে। অবশ্যই মান নিতে হয় স্ক্যানএফ ফাংশন দিয়ে, আর মান ফলাফল ঘোষণাটা করতে হয় হচ্ছে
প্রিন্টএফ ফাংশন দিয়ে। প্রিন্টএফ ফাংশন দিয়ে এখানে সাম সমান %d, অবশ্যই যেটার এই এ বি সি যেটা হচ্ছে অর্থাৎ তিনটা সংখ্যা যদি কি হয় ইন্টিজার হয় তাহলে তার ফলাফলটাও ইন্টিজার হবে, এই জন্য বলছি সাম সমান %d, কমা দিয়ে সাম লিখে দিয়েছি। রিটার্ন 0, প্রত্যেকটা প্রোগ্রামে একটা কিছু রিটার্ন করে, এখানে রিটার্ন 0, প্রত্যেকটা প্রোগ্রামে আমরা রিটার্ন 0 দিয়ে প্রোগ্রামটা শেষ করব। প্রত্যেকটা প্রোগ্রামে আমরা একই সিস্টেমে পঞ্চম কাজ করার পর রিটার্ন 0 দিয়ে প্রোগ্রামটা কি করব, শেষ করব। আজকে এ পর্যন্ত। এখানে অপারেটর সম্পর্কে আর বললাম না, অপারেটর তোমরা বই থেকে অপারেটর চ্যাপ্টার আছে, চ্যাপ্টার থেকে তোমরা অপারেটরটা পড়ে নাও, এটা বোঝার মতো তেমন কিছু না। এটা হচ্ছে কিছু সিম্বল আছে, যেমন এই যে এখানে একটা এন্ডের সিম্বল, এটা হচ্ছে অ্যাড্রেস অপারেটর, ঠিক আছে। এরকম কিছু অপারেটর আছে, অ্যারিথমেটিক অপারেটর, ঠিক আছে, লজিক্যাল অ্যান্ড অপারেটর, লজিক্যাল অর অপারেটর, ঠিক আছে। দুইটা অ্যান্ড যদি হয় এরকম তাহলে লজিক্যাল অ্যান্ড, যদি এরকম দুইটা সমান দাগ হয় তাহলে সেটা হচ্ছে কি লজিক্যাল অর অপারেটর। এরকম অপারেটর আছে, ওটা আমরা মুখস্থ করে নিব, ঠিক আছে। অপারেটর অধ্যায় দেখে, চ্যাপ্টার দেখে সেখান থেকে তোমরা অপারেটরগুলো মুখস্থ করে নিবে, কারণ হচ্ছে অপারেটর থেকে অনেক সময় কি হয় এমসিকিউ হয় যে এটা কোন অপারেটর, এরকম দিয়ে দুইটা অ্যান্ড দিয়ে তোমাকে প্রশ্ন করলো যে এটা কোন অপারেটর, এটা হচ্ছে কি লজিক্যাল অ্যান্ড অপারেটর, এরকম প্রশ্ন করতে পারে, ঠিক আছে। আবার হচ্ছে এখান থেকে আরো কি, এই যে ফ্লো চার্ট থেকে, ফ্লো চার্ট যে চার্টগুলা দিয়ে তোমাকে বলতে পারে, যে এটা কোন, যেমন ধরো এরকম দিয়ে এটা বললো হচ্ছে এটা কি, এই প্রতীকটা কোন প্রতীক, ঠিক আছে, এই সামান্তরিক প্রতীকটা কোন প্রতীক, এটা তোমাকে দিতে পারে, এটা হচ্ছে গ্রহণ নির্গমন অথবা ইনপুট আউটপুট প্রতীক, ঠিক এরকম প্রশ্ন করতে পারে, ঠিক আছে। তো তোমরা আজকে প্রথম ক্লাস সি প্রোগ্রামিং এর, আশা করি আমার যে প্রোগ্রাম তোমাদের যে সি প্রোগ্রামিংটা আমি যেভাবে বুঝালাম এইভাবে যদি আমার কয়েকটা ক্লাস করতে থাকো তাহলে সি প্রোগ্রামিং আর তোমার কাছে ভয়ের কিছু থাকবে না। সি প্রোগ্রামিং তোমার কাছে অবশ্যই সহজ একটা বিষয় হবে ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আবারও সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।